ধোয়া বলে? দাগে জায়গায় দাগ রয়ে গেছে। সারাদিন করেনটা কি আপনি? হ্যাঁ, একটা কাজ ঠিক মতো করতে পারেন না, কোনো কাজে আপনার মন নাই, এগুলাকে ধোয়া বলে? হ্যাঁ, সারাদিন তো খালি শুয়ে বসে থাকেন। আর যে দড়িটাতে নাড়তেছেন, দড়িটাও তো ময়লা, একটু মুছে নিতে পারলেন না? আচ্ছা, আপনি তো একটা কাজ ঠিকঠাক করতে পারেন না, কাজের বেলায় কচু, সারাদিন শুধু পটপট 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 করতে পারেন। আমি কি পটপট করলাম? আমার কি কোনো কথা বলার সুযোগ আছে? তোমরা যখন যা বলছো, যা করতে বলছো তাই তো করতেছি। মানে ঝাড়ের উপর তো রাখতেছো, আমি পটপট কখন করলাম? তারপরে কেন তোমরা আমাকে অপবাদ দিচ্ছ? এই যে এতক্ষণ পটপটগুলা করলেন, এই সময়টার মধ্যে কাপড়গুলো আরেকবার ধোয়া হয়ে যেত না? কি করেন আপনি? হ্যাঁ, সারাদিন বসে কি হিন্দি সিরিয়াল দেখেন? আমি ওসব দেখি না, আমার টিভি দেখার সময় নাই। তাহলে করেনটা কি? একটা কাজও তো ঠিকঠাক করতে পারেন না, যা করেন সব আধা আধা। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আপনার মুখে কষ্টেপ লাগাই দিই। আরে কি হলো? মানে সকাল সকাল ছাদে এত চেঁচামেচি কেন? মানুষ শুনলে কি বলবে? আজীব তো। দেখো, তোমার মায়ের কাণ্ড দেখো। উনার মতো একটা নোংরা মেন্টালিটির মহিলাকে না আমার মাঝে মাঝে ইচ্ছা করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। উনি কাপড় ধুইছে, জায়গার ময়লা জায়গায় রয়ে গেছে। একটা কাজ যদি ঠিকঠাক করে এই মহিলা, সারাদিন বসে বসে সিরিয়াল দেখবে আর মন গড়া কথা বানাবে। বাবারে, তোর বউ আমারে শুধু শুধু দোষ দিচ্ছে। যারার কথা বলছো, যারা তো শুধু শুধু কথা বলার মতো লোক না। মানে তুমি দেখো না, মানে আসলে পরিষ্কার হয়েছে কিনা। আচ্ছা মা, টিভি না দেখলে কি হয় না? মানে আমি লাস্টবারের মতো বলছি, তোমাকে যদি আমি টিভির সামনে দেখি না, আমি তো তোমাকে কিছু বলতে পারবো না। টিভিটাই আমি দেখো। কাকে কি বলছো? উনি কি কারো কথা শোনার মানুষ? উনি এক কান দিয়ে কথা ঢুকাবে, আরেক কান দিয়ে কথা বের করে দিবে। এই অসহ্যকর মহিলাটাকে না আমার মন চায় বাসা থেকে বের করে ডাস্টবিনে নিয়ে ফেলে আসি। আরে বাবা, কাপড় তো আমি ভালো করেই দিছি। আমার বয়স হয়েছে, আমি চোখে কম দেখি, আমার হাতে শক্তি কম। তো আমার কাপড় ধোয়া যদি তোদের পছন্দ না হয়, নিজেরা ধুইলে তো পারিস। কি বললেন আপনি? এই, তুমি তোমার মাকে কিছু বলো, আমি কিন্তু আর নিতে পারতেছি না। আপনি আমাকে কাপড় ধুইতে বলেন। আস্তে আস্তে। তোমরা যখন কাপড় ধুইতে পারবে না, তাহলে আমি কাপড় ধুবো কেন? আম্মা তুমি দেখো তো, এটা পরিষ্কার হয়েছে? মানে কাজের চেয়ে এত কথা বেশি বলো কেন? যাও, কে ধুয়ে নিয়ে এসো, যাও। বাস, অনেক হয়েছে। আমি কাজের লোক না। তোরা কি ভাবছিস আমার নির্যাতন করে আমি সহ্য করব? আমি আর 10টা মায়ের মতো না, আমি এটা বিহিত করে ছাড়বো। আর তুমি কি করতে যাচ্ছ? আন্দোলন করব। আর কিসের আন্দোলন? মায়ের আন্দোলন। চাচি, আপনি এই প্লে কার্ডগুলো নিয়ে এই জায়গায় বসছেন কেন? আন্দোলন করছি আমার সন্তানের বিরুদ্ধে। আমাকে অসম্মান করে, আমাকে অপবাদ দিয়ে বাসা থেকে বের হতে বাধ্য করেছে। আমাকে কাজের লোকের মতো খাটিয়েও তারা ক্ষান্ত হয়নি। কি বলেন চাচি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আর সহ্য করব না। মা বুড়ো হয়ে গেলে সন্তানের কাছে কেন বোঝা হবে? সন্তান কেন মায়ের সাথে অস্বাভাবিক আচরণ করবে? সন্তানকে মানুষ করার পিছনে সবচেয়ে বেশি অবদান তার মায়ের। সেই মাকে তাহলে বড় হলে, বিত্তবান হলে সন্তান কেন অবহেলা করবে? আপনার ছেলে কি করে? আমার ছেলে বড় একটা অফিসে চাকরি করে, অনেক টাকা বেতন পায়। তার কাছে আমি বোঝা, আমি নাকি চোর? আমার চেয়ে নাকি কাজের বুয়া ভালো কাজ করে। ও, বুঝছি। তাহলে আপনি এইখানে থাকবেন কি করে? আমি মরে গেলেও আমার অধিকার ছাড়বো না, আমি এখানেই থাকবো। হয় আমার অধিকার আমি ফিরে পাবো, নইলে আমি এখানেই মরবো। চাচি, লাভ নেই। যে সন্তান বাসা থেকে বের করে দিতে পারে সে আপনাকে আর নিবে না। তো আপনি বা কেমন মা যে আপনি এমন সন্তান জন্ম দিচ্ছেন আপনার ঘর থেকে বের করে দেয়? আরে ভাই, আপনি চুপ করেন তো। শুধু তো ওনার একার দোষ থাকতে পারে, ওনার ছেলেরও তো দোষ থাকতে পারে। আমরা ভালোভাবে না জানি না, কারো উপর দোষারোপ করা ঠিক না। আচ্ছা চাচি, আপনার পোলাই কি বিয়ে করছে? হ্যাঁ, করেছে। হ্যাঁ, বুঝছি। এই জন্যই ঝামেলা।
মা রাস্তায় আন্দোলন করে আর পুরো আলিশান বাড়িতে ফুর্তি করে। এই জায়গাতে ভিড় কিসের, এত জম্পা কিসের এখানে? ভাই হ্যাঁ, ওনার ছেলে ওনারে বাড়ির থেকে বের করে দিছে, তারপরে উনি আন্দোলন শুরু করছে। এই যে দেখেন সব প্লেকার্ডে সব লেখা আছে। আমার এলাকায় এত বড় ঘটনা ঘটে গেল, আর সেই ঘটনা আন্দোলন পর্যন্ত পৌঁছালো, আর আমি কিছুই জানলাম না। হ্যাঁ চাচি, চলেন আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। আমি বাসায় যাব না, আমি আজকে নির্যাতিত মায়েদের পক্ষে এখানে বসছি। খুবই ভালো কথা চাচি, কিন্তু আন্দোলনের তো একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য অর্জন করতে হবে, নাহলে তো আন্দোলন বৃথা যাবে। আপনি আপনার ছেলের বাসায় না যান ভালো কথা, আপনি আমার বাসায় চলেন, আগে সব কিছু বিস্তারিত শুনি, তারপর একটা ব্যবস্থা নেব। চাচি, আপনি ব্যাগপত্র গুছান তো। চাচি, আপনার ছেলে কবে থেকে আর কি কি অত্যাচার করছে আপনার উপরে? বেশ কয়েক বছর ধরে আমার উপর অত্যাচার করছে। মা, মা, একটু তাড়াতাড়ি করো না প্লিজ। মানে সকাল থেকে কি করছো? ঠিকঠাক মতো কাজ করতে পারো না? মানে নাস্তাটা অন্তত দাও। আচ্ছা মা, মানে আমার তো অফিস আছে, তোমার বৌমার নাচের ক্লাস আছে, মানে তুমি যদি নাস্তা দিতে দেরি করো তাহলে তো আমার অফিস যেতে হবে না, নাকি? আমি তো অফিস যাওয়া হবে না। এই শোনো, আমি যদি আজকে নাচের ক্লাসে যাইতে না পারি, আমার যদি কালকের মতো আজকে লেট হয় না, আমি কিন্তু বাসায় একটা তুলকালাম কাণ্ড ঘটাবো বলে দিলাম। মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। মানে আমার মায়ের আচার আচরণ দেখে কি মনে হচ্ছে জানো? ওনার মানে মনে হচ্ছে না উনি স্বাভাবিক আছে। এইটুকুতেই পাগল হয়ে যাচ্ছ? তাহলে বোঝো সারাদিন আমার উপর দিয়ে কি যায়। ওনাকে তো একটা কথা বলে ওনার কান দিয়ে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়। যতক্ষণ একটু নাচের ক্লাসে যাই, একটা মানসিক শান্তি পাই। আচ্ছা একটা কথা বলো তো, তোমার মা এত খ্যাত কেন? একটা মানুষ এত বিরক্তকর কেন হবে? আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। পাঠাও না তো, খালি মুখেই বলো। হ্যাঁ বাবা, এগুলো কি বানাইছেন আপনি? পোড়া বাঁকা, এগুলো রুটি মানুষ খাইতে পারে? এই আপনার কি হাত বাঁকা যে প্রতিদিন এক এক সাইজের এক এক রকম রুটি বানান? মানে আমাদেরকে কি মনে হয় আপনার? আমাদের কি গরু ছাগল মনে হয় যে যা বানায় দিবেন তাই খাবো? আপনার রুটি আপনি কাপড় ধুতে যাই একটু বেশি সময় লাগছে, তাড়াহুড়া করতে বানাইতে যাইয়া রুটিগুলো পুড়ে গেছে। ও, কাপড় ধুইতে সময় লাগে তাই না? কাপড়ের ধুইতে কি বছরের পর বছর সময় লাগে? আপনি আমারে শিখান। একটা না একটা অজুহাত না তোমার মার লেগেই থাকে। অপদার্থ একটা মহিলা, কোনো কাজ করতে গেলেই অজুহাত আর অজুহাত। এই আপনার লজ্জা লাগে না আপনি এত অজুহাত দেন? না, আমার লজ্জা লাগে না। আমার লজ্জা সেদিনে বলে গেছে, সেদিন থেকে আমি আমার ছেলের ইনকাম খাওয়ার জন্য কৈফিয়ত দেওয়া লাগে। কৈফিয়ত মানে? মানে তুমি এখন কি ঝামেলা বাগাতে চাইছো? মানে তোমার কাছে কোন দিন কৈফিয়ত চাইছি? তুমি ঠিক মতো খাচ্ছ, ঠিক মতো ঘুমাচ্ছ, ঠিক মতো তো কাজও করো। তোমার কাছে কোনোদিন প্রশ্ন করেছি? প্রশ্ন তো করিনি। তোরে আরেকটা রুটি দেই? না লাগবে না, সামান্য কাজ করে মানে যত কথা শোনাচ্ছ, আরেকটা কথা শুনে রাখো, মানে আমি যদি 500-1000 টাকা দিই না অন্য মানুষকে, তোমার থেকে 10 গুণ বেশি কাজ করে দিয়ে দেবো। এখানে মূর্তির মতো দাঁড়ায় থেকে পরে কি বলবে জানো? যে রুটি বানাইতে সময় নষ্ট হয়ে গেছে, অন্য কাজ করতে পারি নাই। মেজাজ ধরে রাখা যায় না। জান, যে সিঁড়িটা পরিষ্কার করেন। এটা যদি আমাদের নিজের বাড়ি না হইতো না, বাড়িওয়ালা এতদিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। এত নোংরা করে রাখে বাসা। আরে যাও না মা। আচ্ছা নাও, কষ্ট করে খেয়ে নাও। আচ্ছা তোমার নাচের প্রোগ্রাম জানি কবে? 27। শেষে
হ্যাঁ কি বলবে বল। বাবা অফিসে যাচ্ছিস? তোর সাথে একটা কথা ছিল। তার কোথায় যাবো মা বলো তো? অফিসেতে যেতে হবে বলো। না থাক, তো তাড়া আছে, পরে বলি। থাকবে কেন, যা বলার তাড়াতাড়ি বলো, পরে তো আবার বলবে তোমার কথা শুনলাম না। সব কথা শুনবো, তারপরেও তুমি দোষ দিবে আমার। বলো। বলছিলাম কি, সেদিন না তুই বললি 500-600 টাকা কাজের লোক পাওয়া যায়, আমরা একটা কাজের লোক রাখলে হয় না? আমি না একা একা কাজ করতে করতে হাঁপায়া যায়, একটা কাজের লোক থাকলে আমার একটু আরাম হতো, কষ্টটা কম হতো। আচ্ছা মা, মনে করো যে আমি যদি একটা লোক রাখি, মানে সেই যদি সব কাজ করে, তাহলে তো তোমাকে দরকার নেই। তাহলে তুমি এক কাজ করো, তুমি বাড়ি থেকে চলে যাও। তুই কি আমাকে কাজের লোক হিসেবে রাখছিস? না 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 মা, আমি আসলে তুমি কাজের লোক আমি সেইটা বোঝানোর জন্য কথাটা বলিনি। মনে করো যদি একটা কাজের লোক আসে বাড়িতে, তাহলে কি হবে, সে সব কাজ করবে, তুমি তো কোনো কাজ করবে না। তো তুমি যে এখন কাজ করছো, আমরা মানুষই মাত্র 2-3 জন মানুষ, তুমি যদি টুকটাক কাজটা করো, তাহলে তোমার শরীর হাত পা নাড়াচাড়া হবে, তোমার রোগ বালাই হবে না। আর দেখতেই পাচ্ছ তোমার বউ এবং আমি মানে দুইজনই ব্যস্ত, একটু কাজটা মনোযোগ দিয়ে করো মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা। বাহ, তোমার নিজের কথা শেষ আর তাড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, মনোযোগ দিয়ে করো। সিঁড়িগুলো একটু ভালো করে মুছবেন, হ্যাঁ? এত ধুলা যে কোত্থেকে আসে। রেলিংগুলো একটু পরিষ্কার করে মুছবেন। ওই যে ওই জায়গাটা তো ময়লা আছে, একটু মুছেন। মুছতেছি তো। ও মা, এই আপনি তেজ দেখান কাকে? হ্যাঁ, আমি কোনো তেজ দেখাচ্ছি না তোমার সাথে। তেজ দেখান না তো গলার স্বর ফুলায় কথা বলেন কার সাথে? হ্যাঁ শোনেন, একটা কথা কিন্তু ভুলে যায় না, এই সংসারের মালিক কিন্তু আপনার ছেলে একা না। এই সংসারে আমার অনেক অবদান আছে। আপনার যদি পোষায় আপনি থাকেন, না পোষালে দরজা খোলা আছে, যখন তখন চলে যেতে পারেন। কিন্তু আমার সাথে ফার্দার এরকম গলার স্বর ফুলিয়ে কথা বলতে আসবেন না। আপনার জায়গায় যদি একটা বুয়াও রাখতাম না, তাহলেও আপনার চাইতে অনেক বেশি উপকার হতো। সবারই দিয়ে তোমাদের উপকার হয়, শুধু আমার দিয়ে কোনো উপকার হয় না, আমি তো বোঝা। যাক, এতদিনে হলেও কথাটা বুঝতে পারছেন। শোনেন, সিঁড়ি মোছা শেষ হলে বাজারটা করে রাখবেন। হ্যাঁ, আমার নাচের ক্লাস থেকে হয়তো আসতে একটু দেরি হবে। ধরেন আমি ক্লাস থেকে ফিরে কিন্তু নাস্তাও করব, আমার জন্য একটু হালকা কিছু স্ন্যাক্স বানায় রাখেন। ও ও হ্যাঁ, আপনার ছেলে কিন্তু আজকে দুপুরে একটু তাড়াতাড়ি আসবে, দুপুরের খাবারটাও বানিয়ে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, ঢ্যাং ঢ্যাং করে নাচতে পারে, সংসারে কাজ করতে ভালো লাগে না, সব কাজ আমারই করতে হবে। কি ব্যাপার, বাজারের ব্যাগ এখানে কেন? উফ, আপনাকে নিয়ে না আমি আর পারছি না। যাই হোক, নাস্তা রেডি হয়েছে? নাস্তা তো রেডি করি নাই, মাত্র তো বাজার থেকে আসলাম। বাজার থেকে মাত্র আসছেন মানে? আপনার তো আরো সকালে বাজারে যাওয়ার কথা, আর আপনি নাস্তা রেডি না করে বাজারে গেছেন কেন? এখন কি আমি ক্ষুধা পেটে বসে থাকবো? বাজারে অনেক ভিড়, কেনাকাটা করতে দেরি হয়ে গেছে। দেখি বাজার থেকে কি আনছেন দেখি। এ বাবা, এইগুলা পচে যাওয়া শাকসবজি আপনি কোত্থেকে নিয়ে আসছেন? আপনি এগুলো না কিনলে আজকে নিশ্চিত দোকানদার এগুলো ফেলাই দিত, আর আপনি এগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন। হ্যাঁ, একটু বোঝো। বাজারে সবজি নাই, এখন তো সিজন না। টাকা দিয়ে সবজি কিনবো, আমার সিজন কেন লাগবে? একটা না একটা অজুহাত আপনার থাকেই। বাজারে গেছেন তো দেরি করে, পচা শাকসবজি ছাড়া আর কি পাবেন? এখন আবার একটু অজুহাত দিচ্ছেন, আপনি আসলে একটা অজুহাতের ডিব্বা। আমি কোনো অজুহাত দেখাইতেছি না, আমার ভুল হয়ে গেছে। খালি নাটক আর নাটক। দেন এখন ন্যাকামি বাদ দিয়ে বাজারের বাকি টাকাটা ফেরত দেন।
টাকা তো নাই, সব শেষ হয়ে গেছে। এই পচা শাকসবজি কিনতে আপনার পুরো টাকা খরচ হয়ে গেছে? অসম্ভব, আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলতেছেন। এই, আপনি কি টাকা চুরি করছেন? ছি বৌমা, এই ধরনের অপবাদ আমার দিও না। এগুলো কি কইতেছো তুমি? চোরের আবার বড় বড় কথা, আপনি একটা আস্ত চোর। ছি বৌমা, এই অপবাদ দিতে তোমার বুকে একবার বাঁধলো না? এইসব তুমি কি বলতেছো? চুন্নি বুড়ি একটা, ছি, লজ্জা করে না? হ্যাঁ, এই বয়সে এসে চুরি করতে লজ্জা লাগে না? আর আপনার কি কোন প্রয়োজনটা আমরা মিটাই নাই? হ্যাঁ, আপনার ছেলে তো আপনার সমস্ত কিছু এনে দিচ্ছে, তারপর আপনার এই বাজারে টাকা থেকে চুরি করতে হবে? আপনি টাকা দিয়ে করবেন কি? হ্যাঁ, কবরে নিয়ে যাবেন টাকা? আমি শুন না বৌমা, আমি চুরি করি নাই। আমি যদি চুরি করি আমার বিচার আল্লাহ করবো। উপরে একজন আছে, সে সব দেখে, আমার বিচার হইব। বিচার তো হবে, এবং আপনার বিচার আজকেই হবে। তার ছেলে আসুক খালি আজকে। চাচি, আপনার ছেলেটা তো একটা আচ্ছে হারামি। হ্যাঁ, তার উপরে বউটা হয়েছে একটা শেরের উপরে পুরা শোয়াশের। সবই আমার ভাগ্যের পরিহাস বাবা। না না চাচি, সব ভাগ্যের দোষ দিলে হবে না। আপনি যে পথে হাঁটছেন সঠিক পথে হাঁটছেন, আমি আপনার পথটাকে সমর্থন করি। ভাবছিলাম ছেলেটাকে বসায় দু চারটা কথা বলে সমাধান করে দেব, না সেটা আর হবে না। সমাধান হবে চাচি, রাজপথেই সমাধান হবে। আজ থেকে চাচি আমিও আপনার সাথে রাজপথে থাকবো। চাচি, একটা বিষয়, এই মনে করেন একটা আন্দোলন সফল করতে হলে প্রচুর পরিমাণে মিডিয়া কভারেজ লাগে। আমি কাল কয়েকজন সাংবাদিককে বলে রাখবো ওদের আসার জন্য, আপনি টেনশন করবেন না। চলেন চাচি, এখন আপনি রেস্ট নেবেন। ভাই সাহেব, আজকে সকাল থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ এক মা তার অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে এসেছে। আমরা তার ছেলে এবং ছেলের বউয়ের বিরুদ্ধে এই বিদ্রোহী মঞ্চ থেকে আমরণ অনশনের ঘোষণা করছি। যতক্ষণ না পর্যন্ত তার ছেলে এবং ছেলের বউ তার কাছে এসে মাপ না চাইবে এবং তার অধিকার ফিরিয়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পানি স্পর্শ করব না। মা, মা আপনি ভেঙে পড়বেন না মা, আপনার হাজারো সন্তানরা আমরা আছি। ভাই, চাচি তো অসুস্থ হয়ে পড়ছে, পানি খাওয়ানো লাগবে এক্ষুনি, নাহলে তো বাঁচানো সম্ভব হবে না। পানি 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 দেখি, এই পানি পানি। না না, আমি মুখে কিছু দিব না। আমি রাস্তায় বাঁচতে চাই না। আমি আমার পরিবারের সাথে, সন্তানের সাথে বাঁচতে চাই। আমি আমার অধিকার চাই। আমি পৃথিবীর সব নির্যাতিত মায়েদের অধিকার চাই। নেতা, আমি যদি মরেও যাই তুমি এই অনশন ছাড়বা না। আমি আমার অধিকার চাই, আমার অধিকারের লক্ষ্যে তুমি আমার সাথে থাকবা। আরে কিসের অধিকার? আপনার সন্তান আপনাকে খাওয়াবে না, এই জন্য ঘর থেকে বের করে দিছে। আমরা কি করতে পারি সেজন্য? একজন মা কি পারে তার শিশু সন্তান রাস্তায় ফেলে দিতে? এটা কি সমাজ মানবে? এটা কি আপনারা মেনে নিবেন? আপনারা কি বলবেন না যে মা কিভাবে পারলো? তাহলে সেই মাকে কেন সন্তান অবহেলা করবে, কেন রাস্তায় ফেলে দিবে? আর আপনারাই বা কেন চুপ থাকবেন? আমরা কি করবো চাচি? আমরা কি এখন আপনার পোলার লগে মারামারি করবো? কিচ্ছু করা লাগবে না। আপনারা শুধু আপনাদের বাবা মাকে সম্মান করবেন। একটা মা তার সর্বোচ্চ উজাড় করে দেয় তার সন্তানের জন্য, তাহলে সন্তান কি মায়ের প্রাপ্যটা বুঝিয়ে দিবে না? এই সরেন 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 সরেন, আসেন আসেন আসেন, রোল দেন, ক্যামেরা রোল দেন। জি ভাই, জি। ক্যামেরা রেডি? ওনারা একটু ফোকাসে রাখেন মাঝে। দর্শক, আমরা এখন এসেছি সাগরদীর অভিজাত এলাকায় একটি বাড়ির সামনে। এখানে একজন মা অনশন করছেন, এখনো দানা পানি কিচ্ছু মুখে দেননি। কেন অনশন করছেন, কাদের বিরুদ্ধে অনশন করছেন, আসেন আমরা জেনে নেই সেই মায়ের নিজের মুখ থেকেই। মা, আপনি কেমন আছেন? আমি ভালো নেই রে বাবা, কাল রাত থেকে না খাই আছি।
আহারে দুঃখ। দর্শক, একজন মা পড়ে আছেন রাস্তায়, করছেন অনশন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা সাহায্য যেন ঝলসানো রুটি। সেই গদ্যময় পৃথিবীতে একজন মা আজ রাস্তায় অনশনে। কেন অনশন করছেন? কার বিরুদ্ধে অনশন করছেন? আপনি কেন অনশন করছেন? কার বিরুদ্ধে অনশন করছেন? আমি আমার ছেলের বিরুদ্ধে অনশন করছি। আমি আমার সন্তান থেকে বঞ্চিত। আমি আমার অধিকার ফেরত চাই। আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। আমার স্বামী তার সর্বোচ্চ আমার ছেলেকে দিয়ে গেছে। আমার ছেলে সর্বোচ্চ নিয়ে এখন আমাকে অবহেলা করছে। আহারে যাতনা, আহারে বেদনা, আহারে নির্মমতা। আপনি এর কি প্রতিকার চান মা? আমি আমার বাসায় যেতে চাই। বোঝা উচিত মানুষ কখনো শিয়াল কুকুরের মতো বাঁচতে পারে না। কোনো মা যেন অবহেলিত না হয়। আমি স্পষ্ট করে বলতে চাই, একজন মায়ের স্থান হবে বাসায়, রাস্তায় নয়। জানেন বাবা, আজকে আমি দেশবাসীর কাছে বলতে চাই, আমার মনের কষ্টটা বলতে চাই। প্রত্যেকটা দিন আমার ছেলের বউ আমার সাথে দুর্ব্যবহার করা। ওরা বুঝে গেছে আমার যাওয়ার জায়গা নাই। আমি সারাদিন কাজের বুয়ার মতো কাজ করেও তাদের মন রক্ষা করতে পারি নাই। আমি অসুস্থ হয়ে গেলে আমাকে ওষুধ কিনে দেয় না, একটা স্টোর রুমে মানুষের মতো আমাকে ভালায় রাখে। এই দেখো তো একটু, দেখো তো এটা মা না? কি বলছো? এটাই আমার দেশবাসীর কাছে আবেদন। আমি এই নির্যাতিত মায়ের অধিকার চাই। দর্শক, একজন নির্যাতিত মায়ের নিজের মুখেই আপনারা শুনলেন কি অমানবিক, কি বর্বর, কি ভয়ঙ্কর দুর্ব্যবহার, অত্যাচার, অমানবিকতা তার প্রতি করা হয়েছে। এভাবেই দিনের পর দিন কিছু কুলাঙ্গার সন্তানেরা তাদের বাবা মায়ের প্রতি অত্যাচার করে যাচ্ছে, অমানবিক আচরণ করে যাচ্ছে, যার ফলস্বরূপ মায়েরা চলে আসছে এইভাবে রাস্তায়, করতে হচ্ছে অনশন। এও কি সম্ভব? এই সভ্য সমাজে এটাও কি আমাদের দেখতে হবে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। এই বন্ধ করো তো, আমার কিন্তু গা জ্বলে যাচ্ছে। আমি আব্দুল মতিন আজিজ। মানে মা তো দেখছি মান সম্মান যতটুকু আছে সব ধুলায় মিশাই দিই, মানে সব তোমার জন্য। তুমি যদি একটু মার সাথে মিলেমিশে থাকতে তাহলে আজকে এরকম হতো না। মানে এখন এই পরিস্থিতি সামাল দেবো কিভাবে? এখন আমার জন্য না, আমি তোমারে বলছিলাম যে তুমি তোমার মায়ের বাসা থেকে বের করে দাও। না তুমি বলোনি, কিন্তু যত ঝামেলা বাদ তো সব তোমার জন্যই। হ্যাঁ, মার সাথে যদি একটু মিলেমিশে থাকতা, তার কথা মতো চলতা, তাহলে তো ওনাকে বাড়ি থেকে বের করে দিতে হতো না। এখন সব দোষ আমার হয়ে গেছে, তাই না? তো তোমার মা যখন তোমার এত প্রেমের ছিল, তো মার সাথে যায় থাকো, আমাকে কেন রাখছো? আমি আজকেই তোমার বাসা থেকে চলে যাব। আচ্ছা, এই সব সিচুয়েশনে মানে তোমার কি মানে ঘাটতারামি না করলে হয় না? মানে একটু ঠান্ডা হয়তো কোনো বুদ্ধিও দিতে পারো। তুমি এক কাজ করো, নিচে যাই অসভ্য মহিলারা বলো দূরে যায় মরতে। অন্তত দূরে যায় মরলে আমাদের কোনো মান ইজ্জতের হানি হবে না। আরে এলাকার সবাই তো আমাদের পরিচিত, এই এলাকায় এরকম তামসা করতেছে দেখেই তো আমাদের মান ইজ্জতটা যাচ্ছে। দূরে যদি কোথাও যায় মরেও যায়, তাও তো আমরা বেঁচে যাই। চল যে বলো। মানে আমি যা বললাম আর মা চলে যাবে? তা ঠিক, তোমার মা তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। তা ঠিক, উনি এত সহজে যাবে না। তাহলে এক কাজ করো, জয়ে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। আর যদি তাতেও কাজ না হয়, গায়ে আগুন দিয়ে দিবা। এসব কথা বলে এখন লাভ নাই, আগে নিচে চলো। পরিস্থিতি আগে ঠান্ডা করতে হবে, মাকে শান্ত করতে হবে। চলো চলো তো। আপনারা জানেন, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি এই ওয়ার্ডের মৌলিক অধিকার পার্টির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি এবং আমার অভিভাবক আমরা সবসময়ের জন্য নিপীড়িত এবং নির্যাতিতর পক্ষে কথা বলেছি। আজ যদি এই আমরণ অনশন প্রোগ্রাম থেকে এই অধিকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমরা এই শহরের নির্যাতিত নিপীড়িত মা বাবাদের সঙ্গে নিয়ে লং মার্চ করে এই ঢাকা শহরকে অচল করে দেব। মারবি যতবার জন্মাবো ততবার, এই স্লোগান বুকে ধারণ করে অধিকার প্রতিষ্ঠিত আমরা করবই। মায়ের সমস্যাগুলো কি? তার ব্যথা কোথায়? যাতনা কোথায়? বেদনা কোথায়? এটা বল। উনি এক অসহায় মা, উনি তার ছেলে কর্তৃক অত্যাচারিত, নির্যাতিত। মিথ্যা কথা বলছেন, প্রচুর মিথ্যা কথা বলেন। বরং উনার কারণে আমার সংসারে কি পরিমাণে ঝামেলা হয় সেটা আপনারা জানেন না। আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। তুই সন্তান হইয়া, আমার পেটের সন্তান হইয়া আমাকে বাসা থেকে বাইর করে দিছস।
আচ্ছা মানে আমরা তো নির্যাতন করি নাই, আর যদি নির্যাতন করতামই তাহলে তো উনি বলতো না যে এখন বাড়িতে যাবে। আপনার পরিচয়? আমার পরিচয় জেনে আপনি কি করবেন? আর এই যে মানে নাটক একটু কম করেন, এখানে নতুন করে কি নাটক শুরু করছেন? আমি কোনো নাটক করতেছি না, তুই আমার পেটের সন্তান হয়ে আমার বাসা থেকে বের করে দিছস। ওই গান পাপি, তোর মা যেটা কইতাছে ওইটা কি ঠিক? না, উনি যা বলছেন সব মিথ্যা কথা। দেখেন উনি নিজের ইচ্ছায় সজ্ঞানে বাড়ির থেকে বের হয়ে আসছে। আমি একটু মিথ্যা কথা বলতেছি না, তুই আমারে বাধ্য করছস ঘর থেকে বের হওয়ার জন্য। আচ্ছা আপনার লজ্জা লাগে না নিজের পেটের সন্তান আর পুত্রবধূর নামে এরকম মিথ্যা অপবাদ ছড়াতে? মা কোনোদিন সন্তানের নামে মিথ্যা অভিযোগ দেয়? কখনোই মিথ্যা অভিযোগ দেয় না। দাঁড়া, তোকে দুইটারে থানায় পাঠানোর ব্যবস্থা করতেছি। থানায় 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 পাঠাবেন মানে কি? এই বেটা, আমার এলাকায় থাইকা তোরা মায়ের উপরে অত্যাচার নির্যাতন করবি আর আমার এলাকায় থাকবি, তা তো কোনোদিনই হইতে দেবো না। তোকে দুইটারে আমি পুলিশে দেবো। এই যে আপনি আমাদের ফ্যামিলির ব্যাপারে কি জানেন? তুই একবার তোর মায়ের চোখের দিকে তাকা, তার চোখের দিকে তাকা, দেখ তোরা দুইটা লোক কি পরিমাণে তারা অত্যাচার করছিস। হ্যাঁ, তাকা একবার তার দিকে। তোকে দুইটারে আমি পুলিশে দেবো। আমার চিনাস তোরা? আমি এই এলাকার মৌলিক অধিকার পার্টির সভাপতি, আমি তোকে পুলিশের দিমই, যেভাবে তোকে পুলিশের দিমই। না বাবা, পুলিশে দেওয়ার দরকার নাই, আমি সব ভুল করছি। ওই দেখছোস তোর মায় কি বলে? হ্যাঁ, তোরা দুইজনেই তোর মায়ের ঘরে তুলবি, না হয়তো করে পুলিশ দিয়ে ধরাই দিবি। আমরা কি একবারও বলেছি যে ওনাকে ঘরে তুলবো না? উনি যদি আমাদের সাথে থাকতে চায় তো থাকবে। হ্যাঁ থাকবে। তাহলে মাপচা মাপচা তার কাছে, মাপচা তার ঘরে তোল। আমার ভুল হয়ে গেছে, বাড়িতে চলো। ক্ষমা করে দাও, চলো না। মা আপনি যান, আমরা আপনার সাথে আছি, কোনো চিন্তা করবেন না আপনি। একে নাকি মা বলে, মানুষের কাছে ছেলের নামে বদনাম বলে ছেলেকে দোষী বলে। আমি ইচ্ছে করে তোকে দোষী করতে চাইনি। এই বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, আমি কি করব? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম নাকি তুমি নিজের ইচ্ছে চলে গিয়েছিলে? আমরা নাকি ওনাকে দিয়ে বাসার সমস্ত কাজ করিয়েছি। আচ্ছা শিশির, আমাদের সংসারে কাজই বা কতটুকু? আর এখন যে কেউ কোনো কাজ করে না, তাতে কি কোনো কাজ আটকে আছে? শোনো একটা কথা বলি, মানে কেউ যখন নিজেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে আর কি, ঠিক তখন থেকে কিন্তু এই মানুষটার গুরুত্ব হারায়, বুঝতে পারলে? কোনো কিছুই যে কোনো কিছুর জন্য থেমে থাকে না, এবার একটু বুঝলেই হয়। তোরা আমাকে খোঁচা মেরে কথা বলিস কেন? আপনাকে আমরা কেন খুঁজাতে যাব? আপনি আপনার মতো থাকেন। মানে তোমাকে খোঁচাবো? মানে তোমার সাথে সাংবাদিক আছে, এলাকার লোকজন আছে, বড় নেতা আছে, মানে তোমাকে খোঁচানোর সাহস আছে আমাদের? কি অদ্ভুত কথা বলো না মা। দেখবে কি আসল বিপদকালে কেউ থাকবে না পাশে। এরকম বিপদের সময় ওই দুই একদিন মানুষ সাহায্য করে, সারা জীবন কিন্তু থাকে না মা, মানে এটুকু অন্তত বোঝো। আমার বাসে কে কখন ছিল? যাদের বাসা থেকে আমি বের হয়ে গেছে তারাও তো আমার আপন ছিল না, তাও তো বাইরের লোক আমাকে থাকতে দিছে। আচ্ছা তোমার যদি বাইরের লোকের প্রতি এতই দরদ থাকে তাহলে যাও বাইরের লোকজনের ঘরে গিয়ে থাকো। এই শোনো তো, এত কথা বলে দরকার নেই, ঘরে চলো। যে যা ভালো বুঝে সে তাই করো। আমি তোমাকে একটা স্ট্রেইট কথা বলি, তুমি জাস্ট আজকের দিনটাই বাড়িতে থাকবে, আগামীকাল সকালের আগে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তোমাকে আর খাওয়াতে পারবো না। কেন, তুই আমাকে খাওয়াবি না? না। খাওয়াবি না? না। তাহলে আগামীকাল থেকে লং মার্চ। মানে কি মার্চ? লং মার্চ।
আচ্ছা তোমার কি মাথার সমস্যা হচ্ছে? তোমার যা মনে চায় তুমি করো, লং মার্চ করো, পারলে দাঁড়া এই সরাও ওখান থেকে। মানে দিন দিন তো ঝামেলা বাড়তেই আছে, মানে বিষয়টা এত জটিল হয়ে যাচ্ছে। জটিলতার কিছু নাই, একটা জেদ চেপে গেছে। আমি এই বুড়িকে তাড়িয়েই ছাড়ব। মানে শুধু তাড়ালেই হবে না, তাড়ালে কি হবে, আবার চলে আসবে ওই যে নেতা পুলিশ এলাকাবাসী ধরে আবার আসবে, তারপরে এমনও হতে পারে আমাদের নামে মামলাও করে দিতে পারে। আরে না রে পাগল, তোমার বউ কি এত কাঁচা প্লেয়ার? আমাকে জাস্ট তুমি আজকের এই রাতটা সময় দাও, তুমি দেখো আমি কি করি। তুমি কি করতে চাইছো? তোমার যেটা ইচ্ছে সেটা দাও। তাহলে আপনি মাছ দিয়ে শুরু করেন। আজকে আপনার পছন্দের কই মাছ করেছি। মা তোমাকে কাল ডাক্তার দেখাতে দিয়ে যাবো, বুঝছো? তোমার এখন থেকে কোনো কিছু আর চাইতে হবে না, তোমার যখন যা দরকার তুমি চাওয়ার আগে পেয়ে যাবে। তোরা খাবি না? আমরা পরে খাবো, আপনি আগে খেয়ে ওষুধটা খেয়ে শুয়ে পড়েন, আমরা দুজন পরে খেয়ে নিব। আমার জন্য কেমন লাগতেছে? কই না খাবার ভালো হয়নি? মা রান্নায় কোনো সমস্যা হয়েছে? না, কেমন জানি গলাটা জ্বলতেছে। মাথাটা ঝিমঝিম করতেছে। পানি খাবেন? পানি পানি আমার পানি পানি তো আছে। মা পানি খান না মা। আমি বস্তাটা নিই, তার অবস্থাটা আনতে চাই। তাড়াতাড়ি। খন্নাস মহিলা, লাইফটা শেষ করে দিছে আমার। জাহান্নাম বানাইছে। এই বস্তা আনতে এতক্ষণ লাগে? ছাড় তো। আর দাঁড়াও না। হ্যাঁ কাম করতে ভালো লাগে। আচ্ছা ভালো কথা, আবার ঘড়িটা খুঁজে পাচ্ছিলাম। দেখো না কোথায় রাখছো। আরে আজিব, মানে রাখছো তুমি? এখানে রাখতে যাবো কেন? আরে বাবা রে বাবা, আজকাল তুমি মানে ডায়েরি লেখা শুরু করে দিয়েছো আমাকে না বলে। এটা আমার ডায়েরি না গো, ওই যে তোমার মা যখন আন্দোলন করছিল তখন মার রুম থেকে পেয়েছিলাম, ভাবলাম পুরাতন ডায়েরি রেখে দিই। মার রুমে? মার ডায়েরি? হুম। দেখি তো কি লিখেছে। আমার সোনা বাবাটা আজ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। অসম্ভব মেধাবী আমার বাবাটা, জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি ক্লাসে। আমার মরহুম স্বামী জনাব আজিমউদ্দিন আজ যদি ছেলের অর্জন দেখে যেতে পারতেন তাহলে ভীষণ খুশি হতেন। তার জন্য দুঃখ হয়। মানুষটা আমাকে আর ছেলেকে অসম্ভব ভালোবাসতেন। প্রসব বেদনায় আমি যখন ছটফট করতে থাকি, দুশ্চিন্তায় তার মুখ শুকিয়ে আসছিল।
কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠছিল। আমিও ভয় পেয়েছিলাম। ডাক্তার যখন আমার শরীর খারাপ থাকায় সন্তানের আশা ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন অপারেশন করে আগে ভূমিষ্ঠ হলে আমি ঝুঁকিমুক্ত হব, কিন্তু আমার সন্তানকে বাঁচানো যাবে না। আমি আমার স্বামীকে বলেছিলাম আমি ঝুঁকিমুক্ত হতে চাই না, আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। আমি হয়তো মরে যাব, তুমি কিন্তু শিশুকে যত্ন করে লালন পালন করবে। কি দুর্ভাগ্য আমার, আমি মরে যেতে পারিনি, কিন্তু আমার পরম বন্ধুর মতো স্বামী আজিমুদ্দিন আমার আগেই চলে গেলেন। আমিও শিশির দুজনেই একাই বেঁচে রইলাম। ও আরেকটা কথা বলা হয়নি, গর্ভাবস্থায় একদিন সকালে শিশির ভেজা ঘাসে হাঁটতে হাঁটতে সন্তানের নাম রেখেছিলাম শিশির। ছেলে হোক আর মেয়ে হোক, নাম শিশিরই হবে। শিশির আজকে অনেক বড় হয়েছে, বটগাছের মতো ওর নিচে আমি আশ্রয় নেব, আলহামদুলিল্লাহ। আজ আমার সন্তান আমার কলিজা সোনাটা বিয়ে করলো, একটা পরীর মতো বউ ঘরে নিয়ে আসলো। আমার অনেক দিন কান্না আসে না, চোখ দুটো আনন্দ রুক্ষ হয়ে উঠছিল। বহুদিন পর শিশিরের সুখে আমার চোখ ভিজে উঠছে, আনন্দে আমার কান্না চলে আসছে। অনেক দিন লেখা হয় না, লেখার মুড আসে না, বাজে দিনগুলো ডায়েরিতে লিখতে ইচ্ছে করে না। মা হয়ে সন্তানের বিরুদ্ধে লিখব, আমি আজ বাসা ছেড়ে চলে যাচ্ছি। দুদিন পর বাসায় ফিরলাম। ছেলের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই কেমন প্রতিবাদ করলাম, আমি জিতে গেলেও সন্তান হেরে যেত। আমার ছেলে আমাকে ঘরে নিয়ে আসছে, আজও দুর্ব্যবহার করলো। আমি চলেই যাব এই বাসা ছেড়ে। শিশিরকে বোঝাতে পারিনি প্রতিটা মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহই করেন। আমি একসাথে থাকতে চেয়েছি, শুধু সন্তান যেন সবসময় দেখতে পাই। কে বোঝাবে শিশিরকে যে সন্তান না দেখেও প্রসব বেদনার মতো তীব্র যন্ত্রণা মা সহ্য করতে পারেন? সেই সন্তানকে চোখের সামনে দেখে মা আরও বেশি যন্ত্রণা সহ্য করতে পারে। তবে আমি হেরে গেছি, আমার সহ্য ক্ষমতার চেয়েও আমার সন্তানের আঘাত ভীষণ তীব্র, প্রসব বেদনার চেয়েও তীব্র। শিশির অনেক বড় অন্যায় করে ফেলেছি।